নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। আজ আমরা এমন একটি ভূ রাজনৈতিক পটভূমি নিয়ে কথা বলবো কিংবা আলোচনা করব যা গত কয়েক দশকে দক্ষিণ এশিয়া দেখেনি। আমরা কথা বলছি পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে, যেখানে চলছে রাজনৈতিক পক্ষাঘাত, অর্থনৈতিক বিপর্যয় এবং সীমাহীন সন্ত্রাসবাদ। ডিসেম্বর 2025 এর হিসেব বলছে এই দেশটি সামরিক, রাজনৈতিক এবং সামাজিক সব দিক থেকেই এক অভূতপূর্ব ভাঙনের মুখে দাঁড়িয়ে। কিন্তু এই ভাঙন কি শুধু পাকিস্তানের সমস্যা, নাকি এটা ভারতের জন্য তৈরি করেছে এক বিশাল কৌশলগত সুযোগ? প্রশ্নটা হলো, পাকিস্তান কি তার নিজের ওজনের ভাঙে ভেঙে পড়ছে? দেশের অভ্যন্তরে এই যে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রধান কারণ কিন্তু রাজনৈতিক প্রতিষ্ঠানের সম্পূর্ণ ব্যর্থতা। আর এই ব্যর্থতা এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশের সামরিক, রাজনৈতিক ও সামাজিক প্রত্যেকটি কাঠামোই এই মুহূর্তে দাঁড়িয়ে নড়বড়ে। পাকিস্তানের রাজনীতিতে এখন একটাই নাম, ইমরান খান। এই জনপ্রিয় নেতাকে বিনা অভিযোগে দিনের পর দিন আটকে রাখা হয়েছে, যা নিয়ে জররোষ চরমে। রাজনৈতিক নেতৃত্বকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার জন্য তৈরি হয়েছে এক মাইনাস ইমরান ফর্মুলা। ভারত সরকারের বিদেশ মন্ত্রক তো প্রকাশ্যে বলেই দিয়েছে, গণতন্ত্র এবং পাকিস্তান এদের মধ্যে কোনো বোঝাপড়া নেই। এই কথাতে স্পষ্ট যেখানে গণতান্ত্রিক কাঠামো কতটা ভেঙে পড়েছে। আশ্চর্যের বিষয় কি জানেন? এই রাষ্ট্রের তিনটি প্রধান স্তম্ভ, শাসন, বিচার এবং আইন প্রণয়ন, সবই এখন নিরাপত্তা রক্ষীদের কবলে, আর্মির কবলে। ক্ষমতা ভাগাভাগির কাঠামোটি পুরোপুরি ধসে পড়েছে। বিচার বিভাগকে ব্যবহার করা হচ্ছে বিরোধী পক্ষকে দমনের জন্য। সিভিল আমলাতন্ত্রের নিজস্ব কোনো ক্ষমতা নেই, তারা কাজ করছে মিলিটারি মাইট কিংবা সামরিক নির্দেশনায়। এই প্রাতিষ্ঠানিক পচনই পাকিস্তানকে কিন্তু দুর্বল করে তুলছে। আর এই দুর্বলতার ফলে পাকিস্তান এখন একটি সামঞ্জস্যপূর্ণ বিদেশ নীতি বা ভারতের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা নিতে আর পারছে না। পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতার দ্বিতীয় প্রধান কারণ কি বলুন তো? অর্থনীতি, টাকা। সেই অর্থনৈতিক পতন। ভাবুন একবার, 2025 সালের হিসেবে তাদের ঋণের জিডিপি অনুপাত 72 থেকে 73%, যা টেকসই সীমার বাইরে। মোট বৈদেশিক ঋণ $130 বিলিয়ন বেশি। আর মুদ্রাস্ফীতি 9 থেকে এখন 12% মধ্যে ঘোরাফেরা করছে। রাজস্বের আয়ের হার বিশ্বের সর্বনিম্নদের মধ্যে। জিডিপির 12%-এরও কমে নেমে এসেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শূন্য পাকিস্তানে। তাই তাদের ক্রমাগত আন্তর্জাতিক মুদ্রা তহবিল কিংবা IMF এর ওপর নির্ভর হতে হচ্ছে। এই অর্থনৈতিক সংকট সরাসরি পাকিস্তানের সামরিক সক্ষমতাকে খর্ব করছে। প্রতিরক্ষা বাজেটে কাটছাট হচ্ছে, সামরিক কর্মীদের বেতন কম থাকায় তাদের গুণমান কমছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, IMF এর শর্তাবলী সামরিক ব্যয়কে সীমিত করে দেয়, যা উন্নত সামরিক সক্ষমতা অর্জনের পথে বাধা দেয়। এই দীর্ঘস্থায়ী দুর্বলতা সরাসরি আমাদেরকে, ভারতকে সুবিধা এনে দিচ্ছে। কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে গুরুতর বিষয় হলো, পাকিস্তানের মানচিত্রটাই ভেঙে যাচ্ছে। তাদের যে আঞ্চলিক সার্বভৌমতা বা অখণ্ডতা, এখন সেটা প্রশ্নের মুখে। আর এর সবচেয়ে বড় উদাহরণ হলো বালুচিস্তান। 2025 সালের মে মাস বলোচ লিবারেশন আর্মি কিংবা BLA আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা করে। গণতান্ত্রিক বালুচিস্তান প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছে বলে তারা দাবি করেছে। এখানকার সিনিয়র বিচ্ছিন্নতাবাদী নেতা রাজ্জাক বালুচ প্রকাশ্যে বলছেন, পাকিস্তানের প্রশাসনিক নিয়ন্ত্রণ শুধু কোয়েটাতেই সীমাবদ্ধ, বাকি গ্রামীণ এলাকা এখন বলোচ লিবারেশন আর্মির দখলে। তাহলে বুঝতে পারছেন, বলোচিস্তান যখন নিজেদেরকে পাকিস্তানের থেকে স্বাধীন ঘোষণা করে দিচ্ছে, নিজেদের স্টেট ঘোষণা করছে, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ঘোষণা করছে, তখন পাকিস্তানের সার্বভৌমত্ব খণ্ডিত হচ্ছে। এর সঙ্গে 71 সালের মিল খুঁজে পাচ্ছেন? 71 সালের মার্চ এপ্রিল মাসে মুজিবুর রহমান 162টি সিটের মধ্যে 160টি সিটে জিতে পাকিস্তানের, মানে পূর্ব পাকিস্তানে ক্ষমতায় আসে। বেনজির ভুট্টোর বাবা জুলফিকার আলী ভুট্টো এবং তার সঙ্গে
জেনারেল ইয়াহিয়া খান সেই সময় সেই সরকারকে মান্যতা দেয়নি। তখন কিন্তু মুজিবুর রহমান বাংলাদেশের ঘোষণা করে ঠিক এভাবে, ঠিক যেভাবে বালুচিস্তান এখন একটা আলাদা প্রভিন্সের ঘোষণা করেছে, 71 সালে ঠিক এভাবেই কিন্তু বাংলাদেশের প্রথম সরকারের ঘোষণা পূর্ব পাকিস্তানের মাটি থেকেই হয়েছিল। বাকিটা ইতিহাস। আমরা ডিসেম্বর মাসে রয়েছি, আর কয়েকদিন বাদে 16ই ডিসেম্বর বিজয় দিবস। ক্যালকাটা নিউজের স্ক্রিনে 10 থেকে 17ই ডিসেম্বর লাগাতার এই বিজয় দিবসের প্রতিটি পুঙ্খানুপুঙ্খ তথ্য আমরা তুলে ধরছি। এবার আসুন 2025-এর মে মাসে, যেখানে বলোচিস্তান লিবারেশন আর্মি বিএলএ নিজেদের আলাদা ভূখণ্ড ঘোষণা করছে, নিজেদের সরকার ঘোষণা করছে। মিলে যাচ্ছে, তাই না? আসলে বালুচিস্তান খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ এবং এই অঞ্চল ইসলামাবাদ সরকারের নিয়ন্ত্রণে থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। এই অঞ্চলের ক্ষতি পাকিস্তানের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেবে, কারণ গওয়াদার বন্দর এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার এই বালুচিস্তানে। শুধু বালুচিস্তান নয়, সিন্ধ প্রদেশেও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠছে। করাচিতে বড় ধরনের সহিংস বিক্ষোভ হয়েছে, যেখানে সিন্ধু দেশ স্বাধীনতা চাওয়া হয়েছে। করাচি পাকিস্তানের অর্থনীতির প্রাণকেন্দ্র, যা দেশের জিডিপির প্রায় 25% বহন করে। একদিকে বালুচিস্তান, অন্যদিকে সিন্ধ প্রদেশ, সমস্ত কিছু মিলিয়ে এই মুহূর্তে পাকিস্তান নিজেদের অভ্যন্তরে কিন্তু জর্জরিত। পাকিস্তানের এখন সবচেয়ে বড় হুমকি কি জানেন? লাগামহীন সন্ত্রাসবাদ। তেহরিকে তালিবান পাকিস্তান কিংবা টিটিপি এখন আফগানিস্তানে নিরাপদ আশ্রয় নিয়ে সেখান থেকে হামলা চালাচ্ছে, আর পাকিস্তান নিজেদের সীমান্ত সুরক্ষিত করতে পারছে না। নভেম্বর ওয়ানার ক্যাডেট কলেজ আত্মঘাতী হামলা এবং ইসলামাবাদ জেলা আদালতের হামলা, এগুলো প্রমাণ করে দেয় যে সামরিক বাহিনী নিয়ন্ত্রণের দাবি করলেও সন্ত্রাসী হামলা কিন্তু চলছে। তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তান থেকে টিটিপিকে বের করে আনার ক্ষমতা পাকিস্তানের নেই। তালিবান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পাকিস্তানের সমস্যা, আফগানিস্তান ঢুকবে না। পাকিস্তান তাদের নিজস্ব ভূখণ্ড সুরক্ষিত করতে ব্যর্থ, যা তাদের কাঠামোগত দুর্বলতা প্রদর্শন করে। শুধু তেহরিকে তালিবান পাকিস্তান নয়, লস্করে তৈবা, জয়েশে মোহাম্মদ, এরাও কিন্তু সক্রিয়। এবার দাঁড়ান, কয়েকটা জিনিস শুনে যান। যে মুহূর্তে আফগানিস্তান বলছে যে তেহরিকে তালিবান পাকিস্তানের নিজের সমস্যা, সেই সময় মনে করে দেখুন কয়েক মাস আগে, জাস্ট মাস দেড়েক আগে, ভারতে কিন্তু আফগানিস্তানের তালিবান সরকার, অফকোর্স খুব একটা সাপোর্ট করি না তালিবান সরকারকে, তাও তারা এসে ভারতের সঙ্গে কিন্তু বন্ধুত্বপরায়ণ সম্পর্ক সৃষ্টি করার চেষ্টা করেছে। আফগানিস্তানের তালিবান সরকার ভারতের কাছাকাছি আসছে এবং পাকিস্তানকে বলছে, ভাই নিজের সমস্যা নিজে মেটাও, আমরা তোমার ভেতর ঢুকবো না। তাহলে মানচিত্রটা বুঝতে পারছেন? বালোচ লিবারেশন আর্মি নিজেদের ফ্রিডম চাইছে। সিন্ধু প্রদেশে আবার বিচ্ছিন্নতাবাদী সমস্যা শুরু হয়েছে, হামলা চলছে। তেহরিকে তালিবান পাকিস্তান মোটামুটি কেপিকে জোন কিংবা খাইবার পশতুনখাওয়া জোন, সেখানকে আলাদা করার চেষ্টা করছে। পাকিস্তানের সার্বভৌমত্ব ক্রমশ কমে আসছে। এই অভ্যন্তরীণ দুর্বলতা ভারতের জন্য সুযোগ এনে দিয়েছে। মে মাসের 2025 ভারত পাকিস্তান সংঘাত সেটাই প্রমাণ করেছে। 7ই মে 2025-এ ভারত পাকিস্তানের 9টি সন্ত্রাসবাদী অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, অপারেশন সিঁদুর, সবাই জানে। প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, এই অপারেশন সন্ত্রাসের বিরুদ্ধে পাল্টা জবাবের ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ভারত এখন একটি স্পষ্ট বার্তা দিয়েছে পাকিস্তানকে, তারা পারমাণবিক ব্ল্যাকমেল কিংবা নিউক্লিয়ার ব্ল্যাকমেল বাইপাস করে সামরিক হামলা করতে প্রস্তুত। এই ঘটনার মাধ্যমে ভারত নতুন নিয়মনীতি স্থাপন করেছে, যেখানে সন্ত্রাসবাদ তাৎক্ষণিক সামরিক প্রতিক্রিয়া সৃষ্টি করবে, কিন্তু পাকিস্তানের সীমিত পাল্টা প্রতিক্রিয়া প্রমাণ করেছিল তাদের কৌশলগত দুর্বলতা। কিন্তু ভারত শুধু সামরিক ক্ষেত্রেই নয়, প্রকৃতির দেওয়া অস্ত্র ব্যবহার করতে শিখেছে। সন্ত্রাসবাদে পাকিস্তানের কথিত সমর্থনের প্রতিক্রিয়ায় ভারত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে। পাকিস্তান তার সেচের জলের 80% পায় সিন্ধু এবং তার উপনদগুলি থেকে। এই চুক্তি স্থগিত মানে 180 মিলিয়নেরও বেশি মানুষ জীবন এবং কৃষি উৎপাদন সরাসরি হুমকির মুখে। জল নিয়ে দর কষাকষির ক্ষমতা ভারতকে স্থায়ী কৌশলগত সুবিধা দিয়েছে। এছাড়া পাকিস্তান চীনের ওপর অর্থনৈতিক
ও কৌশলগতভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। সিপেক কিংবা সিপিইসি বা চীন পাকিস্তান ইকোনমিক করিডোর এখন পাকিস্তানের জন্য একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে, বিশেষ করে যদি বালুচিস্তান অস্থিতিশীল হয়ে পড়ে, এবং হয়ে পড়ছেও। বালুচিস্তানের এই মুহূর্তে যে সমস্যা, সেই সমস্যা দেখে এই যে ছবি আমরা দেখাচ্ছি, বালুচিস্তান লিবারেশন আর্মির লিডাররা মুখে কালো কাপড় দিয়ে সরাসরি বলছে যে তারা বালুচিস্তানকে লিবারেট করে ফেলেছে, সেখানে তারা প্রভিন্সিয়াল সরকার বসাবে, পাকিস্তানের কথা তারা মানবে না। বালুচিস্তান হাত থেকে আসা মানে গোয়াদার পোর্ট চলে যাওয়া, মানে চীন পাকিস্তানকে বলবে ভাই এসো, তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। চীন যতটা পাকিস্তানের ওপর ঝুড়েছিল সেটা কিন্তু এই গোয়াদার পোর্টের জন্য। চাবাহার পোর্টে আমাদের আধিপত্য আছে, গোয়াদার পোর্টে পাকিস্তানের আধিপত্য ছিল। বালুচিস্তান আলাদা হয়ে যাওয়া মানে গোয়াদার পোর্ট পাকিস্তানের হাত থেকে বেরিয়ে গেল, মানে চীন আর পাকিস্তানের ওপর ভরসা করবে। পাকিস্তান রীতিমতো কোণঠাসা। সিন্ধু প্রদেশ বেরিয়ে যাওয়া মানে করাচি 25% জিডিপি এনে দেয় পাকিস্তানকে, সেই করাচি হাত থেকে বেরিয়ে গেল মানে পাকিস্তানের মাথায় হাত। আর ওদিকে খাইবার পাখতুনখোয়াতে তো তেহরিকে তালিবান পাকিস্তান এমনি নিজেদের আধিপত্য কায়েম করে নিয়েছে, আফগানিস্তান বলে দিয়েছে ঢুকবো না। পাকিস্তানের এই অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতা ভারতের জন্য নিঃসন্দেহে এক কৌশলগত সুযোগের জানালা খুলে দিয়েছে। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ কমেছে, কাশ্মীর সীমান্তে চাপ কমেছে। তাহলে কেন ভারত এখনও সীমান্ত নিয়ে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না বলুন তো? কেন ভারতের কৌশল বিশেষজ্ঞরা চিন্তিত? কারণ পাকিস্তানের এই দুর্বলতা ভারতকে এমন একটি নতুন এবং ভয়ঙ্কর ঝুঁকির মুখে ফেলে দিতে পারে যা সামরিক হামলার চেয়েও মারাত্মক। প্রশ্ন হলো, পাকিস্তান যদি পুরোপুরি ভেঙে পড়ে তাহলে তাদের পারমাণবিক অস্ত্রাগার, নিউক্লিয়ার ওয়েপন্স কার হাতে যাবে? রাষ্ট্র যদি নিয়ন্ত্রণ হারায় তাহলে কি জঙ্গি গোষ্ঠীগুলোর হাতে নিউক্লিয়ার ওয়েপন্স চলে যাবে? এই ঝুঁকি শুধু ভারতের নয়, গোটা বিশ্বের। ভারতের জন্য কৌশলগত যে সুবিধা, সেগুলো কী কী? সুদূর প্রসারী কিছু সুবিধা রয়েছে। পাকিস্তানের সামরিক মনোযোগ এখন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং টিটিপি অপারেশন বিভক্ত, ফলে ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক ক্ষমতা পাকিস্তানের কমে গেছে। এই সময়টা ভারতকে সামরিক আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। এখানে ভারতের সুবিধার আসল কারণটি একেবারে স্পষ্ট। ভারতের প্রতিরক্ষা বাজেট বছরে $70 বিলিয়ন বেশি, যেখানে পাকিস্তানের বাজেট 13 থেকে 15 বিলিয়ন, তাও আবার চেয়ে চিনতে। পাকিস্তানের অর্থনীতি সংকুচিত হওয়ায় সামরিক সরঞ্জাম কেনা রীতিমতো বন্ধ, যেখানে ভারত উন্নত মানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং নজরদারি প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করছে। এই অর্থনৈতিক ও সামরিক অসাম্য ভারতের জন্য কিন্তু কৌশলগত উদ্যোগের পথ খুলে দিয়েছে। পাকিস্তানের এই পতন ভারতকে দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছে। বাংলাদেশ এখন নিরাপত্তার জন্য ভারতের দিকে ঝুঁকছে, আফগানিস্তানও ভারতে তার প্রভাব বাড়ানোর সুযোগ পাচ্ছে। মধ্য এশিয়ার যে রাষ্ট্রগুলো তালিবান নিয়ে উদ্বিগ্ন থাকায় ভারতের সাথে অংশীদারিত্বের সুযোগ তৈরি হচ্ছে। তাহলে এই ঐতিহাসিক সুযোগকে কাজে লাগাতে ভারতের এখন কি করা উচিত? এই দুর্বলতা কাজে লাগাতে হলে ভারতকে বিচক্ষণতা অবলম্বন করতে হবে। বিশেষজ্ঞদের মতে প্রথমত, পাকিস্তানের দুর্বলতা সত্ত্বেও সীমান্তে কড়া নজরদারি বজায় রাখতে হবে। দ্বিতীয়ত, ভারতকে জয়োল্লাস বা অ্যাডভেঞ্চারিজম এড়িয়ে চলতে হবে, যাতে অঞ্চলে আরও অস্থিরতা সৃষ্টি না হয়। ভারতকে তার আঞ্চলিক নেতৃত্ব কাজে লাগাতে হবে। আফগানিস্তান, বাংলাদেশ এবং মধ্য এশিয়ার রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক আরও জোরদার করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যবহার করে সামরিক আধিপত্য এবং প্রচলিত সামরিক শ্রেষ্ঠত্ব বিজয় রাখতে হবে একেবারে। পাকিস্তানের দুর্বলতা থেকে ঝুঁকিগুলো যে তৈরি হচ্ছে, সেই ঝুঁকিগুলো কী কী? দুর্বলতা যেমন রয়েছে পাকিস্তানের, তেমন পাকিস্তানের এই দুর্বলতা থেকে ভারত এবং এই গোটা বিশ্বের জন্য কিছু ঝুঁকিও তৈরি হচ্ছে। কী কী সেই দুর্বলতা বলবো। ভারত কিন্তু তার আঞ্চলিক নেতৃত্বে কাজে লাগাতে পারছে, এবং তার আঞ্চলিক নেতৃত্ব কাজে লাগাতে হবে ভারতকে। আফগানিস্তান, বাংলাদেশ এবং মধ্য এশিয়ার যে রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক জোরদার এখনও নেই, সেগুলোর সাথে জোরদার করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যবহার করে সামরিক আধিপত্য এবং প্রচলিত সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হবে ভারতকে।
পাকিস্তানের দুর্বলতা থেকে যে ঝুঁকিগুলো তৈরি হচ্ছে, শরণার্থীর ঝুঁকি বা পরমাণু নিয়ন্ত্রণ ঝুঁকি, সেগুলির মোকাবিলা করার জন্য কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। এবার আপনাদের বলি এই মুহূর্তে কী কী ঝুঁকি তৈরি হচ্ছে। প্রথম যে ঝুঁকিগুলো তৈরি হচ্ছে, ফার্স্ট, নিউক্লিয়ার ব্ল্যাকমেল এবং নিউক্লিয়ার ওয়ারফেয়ার। যদি পাকিস্তান রাষ্ট্র হিসেবে ভেঙে যায়, তাদের যে নিউক্লিয়ার আর্সেনাল রয়েছে কিংবা যে নিউক্লিয়ার বোমগুলো রয়েছে, আমরা একটু বলবো বালুচিস্তানের সেই ছবিগুলো দেখাতে, সেই হামলার ছবিগুলো দেখাতে। এই মুহূর্তে কী অবস্থা দেখুন, বালুচিস্তানের কী অবস্থা দেখুন, পাকিস্তানের অভ্যন্তরীণে কী অবস্থা দেখুন। বালুচিস্তান লিবারেশন আর্মি একদিকে রয়েছে, সিন্ধু প্রদেশের বিচ্ছিন্নতাবাদীরা আরেকদিকে রয়েছে, এবং একই সঙ্গে আরেকদিকে রয়েছে তেহরিকে তালিবান পাকিস্তান। তার সঙ্গে জয়শে মোহাম্মদ থেকে শুরু করে আল কায়দা থেকে শুরু করে একাধিক লস্করে তৈবা থেকে শুরু করে একাধিক জঙ্গি সন্ত্রাসবাদী গোষ্ঠী এই পাকিস্তানেই কিন্তু রয়েছে। এবার ভাবুন, পাকিস্তান রাষ্ট্র হিসেবে ভেঙে গেল, পাকিস্তানে মজুত করে থাকা নিউক্লিয়ার আর্সেনাল কিংবা নিউক্লিয়ার ওয়েপন, এগুলোর কী হবে? এগুলো কিন্তু তখন রোগ পাওয়ার কিংবা এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর হাতে পড়ে যাবে। হাতে পড়লে গোটা বিশ্বের জন্য একটা সমস্যা তৈরি হবে। পাকিস্তানের এই অভ্যন্তরীণ বৈপরীত্য কিংবা বৈপরীত্য যত তীব্র হচ্ছে, ভারতের কৌশলগত অবস্থান তত মজবুত হচ্ছে। ভারতের জন্য এটি একটি অভূতপূর্ব কৌশলগত মুহূর্ত। পাকিস্তানের দুর্বলতা ভারতকে কেবল নিরাপত্তা দেয়নি, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি চিরতরে বেঁধে দেওয়ার সময় ও স্থান এনে দিয়েছে। এই সুযোগকে আমাদের এখন বুদ্ধিমানের মতো কাজে লাগিয়ে ভারতকে কৌশলগত আধিপত্য সুসংহত করতে হবে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়। দক্ষিণ এশিয়ায় এই মুহূর্তে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, তাতে ভারতের সামনে অন্য কোনো দেশ নেই। পাকিস্তান, বাংলাদেশ কেউ নেই। চীন মোটামুটি বুঝে গিয়েছে রাশিয়ার সঙ্গে এই ডিলিংসের পর যে ভারতের সঙ্গে এই মুহূর্তে অন্তত প্রশান্ত ইন্ডিয়ান ওশান কিংবা ভারতীয় মহাসাগর কিংবা বে অফ বেঙ্গলে আর কোনো রকম সুবিধা তারা পাবে না কৌশলগতভাবে। রাশিয়া কিন্তু বলে দিয়েছে আমরা ভারতের সঙ্গে ছিলাম, আছি, থাকব। আমেরিকা কৌশলগতভাবে পাকিস্তানকে কাজে লাগাতে চাইলেও এবার দেখতে পাচ্ছে এই ওয়ার অন টেররিজম, যেটা তারা একদম ঘোষণা করে ফেলেছে, সেই দিকে যদি এগোতে হয় তাহলে পাকিস্তানের কিছু কিছু নীতিকে তাকেও বর্জন করতে হবে। তুরস্ক সামনে আসছে বাংলাদেশ এবং পাকিস্তান, এবং এই তুরস্ক তাদের সামরিক সাহায্য করার জন্যই সামনে আসছে। কিন্তু তুরস্কর সামরিক জিনিসপত্র খুব একটা কাজের নয়, সেটা অপারেশন সিঁদুরে আমরা চোখে আঙুল দিয়ে দেখেছি। আমরা এখন এমন একটি ভূরাজনৈতিক পটভূমি নিয়ে আলোচনা করছি যা গত কয়েক দশকে দক্ষিণ এশিয়া দেখেইনি। পাকিস্তানের যে অভ্যন্তরীণ পরিস্থিতি রয়েছে, যেখানে চলছে রাজনৈতিক পক্ষাঘাত, অর্থনৈতিক বিপর্যয় এবং সীমাহীন সন্ত্রাসবাদ, সেটা পাকিস্তানকে রীতিমতো কোল্যাপসের কাছাকাছি নিয়ে যাচ্ছে। বেশি দূর যেতে হবে না, ডিসেম্বর 2025-এর হিসেবই বলছে এই মুহূর্তে পাকিস্তানের সামরিক, রাজনৈতিক ও সামাজিক সব দিক অভূতপূর্ব ভাঙনের মুখে দাঁড়িয়ে আছে। কিন্তু এই ভাঙন শুধুমাত্র তাদের সমস্যা নয়, আমাদের ভারতের কৌশলগত সুযোগের কারণও কিন্তু লেডিজ এন্ড জেন্টলম্যান। প্রশ্নটা অন্য। প্রশ্নটা পাকিস্তান কি তাদের নিজেদের ওজনের ভারে ভেঙে পড়ছে, নাকি তাদের দেশের অভ্যন্তরে যে অস্থিরতা তৈরি হয়েছে তার প্রধান কারণ রাজনৈতিক প্রতিষ্ঠানের সম্পূর্ণ ব্যর্থতা। আর এই ব্যর্থতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই জেন্টলম্যান আসিম ফেলিয়ার মুনির, ফিল্ড মার্শাল আসিম মুনির, যে কিছুই করতে পারেন, শুধু ক্ষমতা দখলের চেষ্টা করছে। যে দেশের সামরিক, রাজনৈতিক ও সামাজিক প্রত্যেকটি কাঠামোই রীতিমতো নড়বড়ে, সেই পাকিস্তান আর কিছুই করতে পারবে না। পাকিস্তানের রাজনীতিতে এখন একটাই নাম, ইমরান খান। সেই ইমরান খানকে নিয়ে এই মুহূর্তে প্রচণ্ড সমস্যা হচ্ছে, জনরোষ তৈরি হচ্ছে। তার সঙ্গে এই মুহূর্তে পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদী শক্তিরা পাকিস্তানকে ভেঙে ফেলার চক্রান্ত করছে। পাকিস্তান ভাঙছে কারণ পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব ইচ্ছাকৃতভাবে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, মাইনাস ইমরান ফর্মুলা নিয়ে আসা হচ্ছে। ভারত সরকারের বিদেশ মন্ত্রক প্রকাশ্যে বলেই দিয়েছে, গণতন্ত্র এবং পাকিস্তান এদের মধ্যে কোনো বোঝাপড়া নেই। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু শেষ করতে যাওয়ার আগে ওই একটা কথা যেটা না বললেই নয়, পাকিস্তান রোগ স্টেট, পাকিস্তান টেরর লাভিং স্টেট, সন্ত্রাস প্রিয় রাষ্ট্র। সভ্য সমাজে একবিংশ শতাব্দীতে এদের স্থান মানচিত্রে থাকা উচিত নয়। তবু
ভারত কখনো চায় না অন্য কোনো দেশের সার্বভৌমত্ব ধ্বংস হোক। পাকিস্তান চেয়েছে বারবার ভারতের সার্বভৌমত্ব ধ্বংস করতে, কিন্তু একবার ৭১-এর কথা ভাবুন। ৭১-এ পূর্ব পাকিস্তানে ঠিক যে সমস্যা হয়েছিল, এই মুহূর্তে পাকিস্তানে ঠিক সেই সমস্যাই হচ্ছে। এবং রাজনৈতিক যন্ত্রের ভেঙে পড়া কিন্তু একটা গভীর উদাহরণ, একটি গভীর পারল দৃষ্টান্ত। ৭১-এর পূর্ব পাকিস্তান ২০২৫ কিংবা ২০২৬-এর পাকিস্তানকেও সেই একই জিনিস না করে ফেলে। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।